যদি আপনার ঘুম ভাঙে এমন একটা সকাল দেখতে দেখতে, আপনার মনের অনুভূতিটা কেমন লাগবে? আর আপনাকে ঘিরে 360 ডিগ্রি ভিউটা যদি এমন হয় তাহলে আপনার কেমন লাগবে? কি ভাবছেন, স্বপ্নে ঠিক এমন জায়গায় আপনি দেখেছিলেন? আর এই জায়গাটা কোথায় আছে সেটা জানতে ইচ্ছে করছে না? না বীরভূম, না বাঁকুড়া, না বিষ্ণুপুর, না পুরুলিয়া। আপনার বাড়ি থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা। বেরিয়ে পড়েছি আবারও এক নতুন যাত্রায়, আর সেই মতো চলে এসেছি লোকাল স্টেশনে। আর সেখান থেকেই লোকাল ট্রেন ধরে বেরিয়ে পড়লাম সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। তবে এবারের যাত্রায় থাকবে পাহাড়, নদী, সমুদ্র। আর এই জলধারা নেমে আসছে এই অপূর্ব জলপ্রপাত থেকে। আর ওই ওয়াটারফলসটি নেমে আসছে মা অম্বিকার মন্দির, অম্বিকার পাশ দিয়ে এই যে বয়ে যাচ্ছে। পুজো আসছে, আর এই পুজোতে বেড়াতে যাওয়ার একটা সুন্দর ঠিকানার সন্ধান দিতে চলেছি আজকের আমার এই ভিডিওতে। সাঁতরাগাছি স্টেশনে নেমে রেলওয়ে ওভারব্রিজ ধরে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় 9:33। সাঁতরাগাছি স্টেশনে প্রবেশ করলো 12821 ধৌলি এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করলাম বালাসোরের উদ্দেশ্যে। রয়েছে সকাল 6:10-এর বন্দে ভারত, 8:25-এর ফলকনামা, 9:15-র ধৌলি, এছাড়াও 11:15-র ইস্ট কোস্ট। এগুলোর কোনো একটি ধরে চলে আসুন বালাসোর স্টেশনে। এখন আছি বালাসোর স্টেশনে, আর বালাসোর স্টেশন থেকে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। বালাসোর স্টেশনে রয়েছে লিফটের ব্যবস্থা, যা বয়স্কদের জন্য খুবই সুবিধাজনক। স্টেশনের ওভারব্রিজ ধরে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে। সেখান থেকেই আপনারা সমস্ত গাড়ি পেয়ে যাবেন। বালাসোর স্টেশনটিকে ধরা যেতে পারে একটি সেন্টার পয়েন্ট হিসাবে, কারণ পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর, সিমলিপাল, দুবলাগড়ি কিংবা পুলডিয়া ফরেস্ট ঘুরতে গেলে আপনাকে বালাসোর স্টেশনেই আসতে হবে। অটো থেকে শেয়ার গাড়ি সবই আপনারা পেয়ে যাবেন স্টেশনের বাইরে। আমরা চলে এসেছি বালাসোর স্টেশনে, আর স্টেশনের বাইরেই রত্নাকরদা দাঁড়িয়েছিল আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্যে। এখান থেকে আমাদের সময় লাগবে 45 মিনিট। আমরা এখানে প্রথমেই চলে যাব পঞ্চলিঙ্গেশ্বরে, সেখানেই আমরা রাত্রিবাস করব। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আর আমি থাকব কুলডিয়া ফরেস্টের আন্ডারে। বালাসোর শহর থেকে একটু বাইরে বেরোতেই ভূপ্রকৃতি বদলে গেল হঠাৎ করে। চোখে পড়ল সবুজ নীলগিরি পাহাড়। তবে এই নীলগিরি পাহাড়ের সঙ্গে দক্ষিণের তামিলনাড়ু, কর্ণাটক বা কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ের কোনো যোগ নেই। আমি এখানে এসেছি একটা 3 নাইট 4 ডেজের প্ল্যান নিয়ে। আপনারা চাইলে এই জার্নিটা 2 নাইট 3 ডেজেও কমপ্লিট করতে পারেন। উড়িষ্যার এই বালাসোর শহরটি ভুবনেশ্বর থেকে দূরত্ব 215 কিলোমিটার, আর কলকাতা থেকে দূরত্ব 300 কিলোমিটার। হাওড়া থেকে যে সময়ের মধ্যে আমরা দীঘা পৌঁছতে পারি না, তার আগেই আমরা বালাসোর পৌঁছে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে নীলগিরি পাহাড়, আর চারপাশে সবুজে সবুজ হয়ে আছে, একদিকে ধান ক্ষেত। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম পঞ্চলিঙ্গেশ্বরের হোটেলে। এই হলো লক্ষ্মী নিবাস। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দূরত্ব 2 কিলোমিটার, হেঁটে 30 মিনিট এবং গাড়িতে 5 থেকে 7 মিনিট। এখন পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে লক্ষ্মী নিবাসের একেবারে সামনে। তো এই লক্ষ্মী নিবাসের সামনে কেমন পরিবেশটা একবার দেখুন, এরপরে আপনাকে দেখাবো লক্ষ্মী নিবাস। চলুন, লক্ষ্মী নিবাসটা আপনাদের কেমন এখানে, সেই ভেতরগুলো সবটা আপনাদের সাথে শেয়ার করব। মেন রোড থেকে যে রাস্তাটি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাচ্ছে, সেইখানেই একদম রাস্তার উপরেই এই হোটেলটি অবস্থিত। হোটেলটি সাজানো প্রচুর ফুলের গাছ দিয়ে, চারদিকে সবুজ ধান ক্ষেত, তার মাঝখানে তাল গাছের সারি, আর পিছন দিকটা পুরো নীলগিরি পাহাড়। ছুটি কাটানোর জন্য একটা আদর্শ জায়গা বলতে পারেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম, আর এখানে সামনেই রয়েছে রিসেপশন থেকে ডান দিকে ঘুরলেই রেস্টুরেন্ট। পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে যদি নিরিবিলি জায়গায় একটু ছুটি কাটাতে চান, তার জন্যে এই জায়গাটি একেবারে আদর্শ বলতে পারি। রিসেপশন থেকে সিঁড়ি দিয়ে চলে এলাম উপরে দোতলায়। দোতলায় আসতেই একটা ওপেন জায়গা দেখতে পেলাম, যেখানে ছাদের অনেকটা অংশই বেশ এই রকম খোলামেলা। এখানে এসে যেটা চোখে পড়ল সেটা দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত,
আর ওই যে ওপরে রুমগুলো দেখা যাচ্ছে, ওখানেই আমাদের থাকার ব্যবস্থা করেছেন বিকাশ দা, মানে হোটেলের মালিক। চলে এসেছি লক্ষ্মী নিবাসে। আর লক্ষ্মী নিবাসে আমাদের একেবারে ওপরে একটা ভিউ রুম দেওয়া হয়েছে। আর রুমের পাশটা দেখো, এরকম পাহাড় দেখা যাচ্ছে। আর এই পাশে দুটো রুম, আর এখান থেকে আমাদের একটা রুম দেওয়া হয়েছে। তো চলো তোমাদের রুমের ভেতরটা একটু দেখাই। এই সামনে থেকে পাহাড়, আর ঠিক তার পাশেই হচ্ছে আমাদের এই রুম। চলো রুমের ভেতরটা তোমাদের একটু দেখাই। ঢুকেই ডান দিকে একটা টিভি রয়েছে, তার সঙ্গে এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে। এখান থেকে জানলা রয়েছে, বাইরে দেখা যাবে সবুজ ধান ক্ষেত, একদিকে পাহাড়। মাই গড, এসির ব্যবস্থা রয়েছে, পাখাও আছে, রয়েছে এরকম সুন্দর একটা বিছানা। এদিকে ওয়াশরুম আছে, আর এদিকে একটা আলমারি আছে। এদিকেও একটা জানলা আছে, এদিক থেকেও ধান ক্ষেত দেখা যাচ্ছে দূরে, সুন্দর ওয়েদার। চলো এই রুমের ভিউ, রুমটা যে তার প্লাস পয়েন্টটা দেখাই তোমাদের। এখানে একটা এরকম ছোট্ট বারান্দা আছে, ছোট্ট বারান্দা, আর বারান্দা থেকে রুম থেকে বেরোলে এই ভিউ, এই দৃশ্য জাস্ট অসাধারণ। এইরকম একটা জায়গায় আসতে পারে দারুণ লাগছে। এরকম একটা জায়গায় থাকতে পারবো ভাবতেই পারিনি। এখান থেকে কেমন ভিউ লাগে সেগুলো দেখেছিলাম, কিন্তু এতটা সুন্দর যে ভিউ সেটা একেবারে ভাবতে পারিনি। সকাল থেকে জার্নি করে খুব জোর খিদে পেয়ে গেছে, তাই রুমে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করব বলে। খাবার জায়গাটা বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আর পিয়ালি খেতে বসে গেলাম। দেরি না করে চটপট খাওয়া দাওয়া শুরু করলাম। ভাত, ডাল, তার সঙ্গে 2-3 রকম সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া শেষ করে রুমে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম লোকাল জায়গাটা একটু ঘুরে দেখব বলে। হোটেল থেকে বেরিয়ে সামনেই রয়েছে সাই বাবার মন্দির, সেই মন্দিরটা একটু ঘুরে দেখে নিলাম। সন্ধ্যাবেলা এখন বাজে 7:50। আমি আর পিয়ালি একটু বেরিয়ে পড়েছি হোটেল থেকে বাইরে। এখানকার যে লোকাল মার্কেট আছে সেখানটা দেখবো বলে বেশ কিছুটা একটু হেঁটে আসতে হলো, মিনিট 5-7। তো আসার পরে ওখানে একটা সাই বাবার মন্দির দেখলাম। মন্দিরটা দেখে আরেকটু এগিয়ে এলাম। এগিয়ে এসেই এখানে দেখতে পাচ্ছি মার্কেট আছে, দোকান আছে, মেন রোড, মানে মেন রোড হচ্ছে এটা। আর মেন রোড থেকে জাস্ট একটুখানি 5 মিনিট ঢুকেই হচ্ছে এই লক্ষ্মী নিবাসটা। সামনে এটিএমও আছে, ওষুধের দোকানও আছে, একদম কাছে। 5 মিনিটে হাঁটা পথে আপনাকে পৌঁছে যেতে পারবেন এই জায়গাটায়। বলতে পারেন গ্রামের একটা ছোট্ট বাজার এখানে উপস্থিত। বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছি এখানে, প্রতিষ্ঠা করাই পুকুর সম্ভবত। এখানে নন্দী মহারাজ বসে আছে। এখন আছি পঞ্চলিঙ্গেশ্বর, একটু চা দিয়ে চা খেয়ে হোটেলে ফিরে এলাম। দেখলাম ডিনার রেডি, তাই দেরি না করে ডিনারে বসে পড়লাম। ভাত, চিকেন কষার সঙ্গে ছিল ডাল, আলু ভাজা, পাঁপড় আর চাটনি। আর পিয়ালির জন্য ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। চলুন এবারে হোটেলের রাতের দৃশ্যটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই দিকটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেতে হবে, এখান থেকে 2.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর এই যে এইখানটা হচ্ছে লক্ষ্মী নিবাস, আর এই লক্ষ্মী নিবাসের এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে পার্কিং আছে। আর এই যে লক্ষ্মী নিবাস, আজকে আমরা যেখানে আছি। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম দোতলায়। আর দোতলা থেকে ভিউটাও রাত্রিবেলা বেশ সুন্দর লাগছে। সন্ধেবেলা এই রকম জায়গায় বসে আড্ডা দিতে কিন্তু দারুণ লাগবে। আর সবথেকে সেরা জায়গা হলো টপ ফ্লোরের একেবারে সামনেটা। সুন্দর ভিউটা, সামনেটা সুন্দর, মানে ছাদটাকে মজা করা দিয়ে, মানে সকালে ঘুমটা ভাঙতে যখন বাইরে এলাম তখন দেখলাম এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য, তার সঙ্গে পাখির গান। আর পূব আকাশে তখন সূর্যোদয় হচ্ছে। পাকা ধান খেতে মাঝে সাঝে হাতিও চলে আসে এখানে। আর মহুয়া ফল খেতে ভাল্লুক নাকি এখানে আসে, সত্যি ভাবতেই কেমন ভালো লাগছে।
সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেরিয়ে পড়লাম পিয়ালি আর আমি। সামনে একটু গ্রামের রাস্তা আছে, এই রাস্তা ধরে একটু এগিয়ে যাব, দেখব বাসটা কেমন। এখানকার প্রত্যেক জায়গায় এলে তো সেখানকার সকালটা একটু অন্যরকমই হয়, আমাদের বাড়ির ওখানে আলাদা রকম ব্যাপার। আর গ্রামের নতুন জায়গায় বেড়াতে এসেছি, সেখানকার সকালটা কেমন সেটা দেখার জন্য বাইরে বেরিয়ে পড়েছি এবং হাঁটছি এখন। সকালবেলা মুক্ত অক্সিজেন নিতে নিতে বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর গ্রামটাকে ঘুরে দেখব বলে। এখনও এখানে আছে মাটির বাড়ি। এখানে সবুজ ধান ক্ষেতের সামনে গড়ে উঠেছে এরকম সুন্দর হোটেল, আর সেখান থেকে পাহাড়ের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আর হোটেলের সঙ্গে এখানে গড়ে উঠেছে বেশ কিছু রেস্টুরেন্টও। এবারে হোটেলে ফিরতে হবে, কারণ স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়তে হবে আজকের ভ্রমণে। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের উদ্দেশ্যে। সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিমঘাট পর্বতমালা, আর এখানেই রয়েছে উড়িষ্যার কুলটিয়া ফরেস্ট, যার মধ্যে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি। আর এদিকটাতেও প্রচুর হোটেল রয়েছে, এদিকেও আপনারা থাকতে পারেন। হোটেল থেকে বেরিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের পার্কিং পয়েন্টে। আর এখান থেকে বাকি পথটা আমাদের হেঁটেই যেতে হবে। মন্দিরটি সারা বছরই খোলা থাকে, আর প্রত্যেক দিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত পুজো দিতে পারেন সবাই। মন্দিরের পরিবেশটা কিন্তু অসাধারণ, চারপাশে জঙ্গলে পূর্ণ, আর তার সঙ্গে ছোটোখাটো পাহাড়। মন্দিরের মূল আকর্ষণ হলো 5টি শিবলিঙ্গ, যা একটি প্রাকৃতিক জলধারার মধ্যে অবস্থিত। আর এই ঝর্ণা প্রতিনিয়ত মহাদেবের লিঙ্গগুলিকে শুদ্ধ করে চলেছে। কথিত আছে রামের বনবাসকালে মা সীতা এই পঞ্চলিঙ্গের স্থাপন করেন। মন্দির চত্বরে রয়েছে অনেক খাবার হোটেল, আর তার সঙ্গে রয়েছে পূজার সামগ্রীর দোকানও। আর দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে এখানে রয়েছে প্রচুর পূজার সামগ্রীর দোকান। যত সকালে আসতে পারবেন ততই ভালো, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় পড়ে যায় এখানে প্রতিদিনই ভক্তদের ভিড় লেগে থাকে। দেখলাম কয়েকটা বাসও দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, বাস ভর্তি মানুষ এসেছেন এখানে পুজো দিতে। স্থানীয় মানুষরা তো আসেনি, আশপাশের থেকেও মানুষ আসেন এখানে পুজো দিতে। মাঝে সাঝে এই মন্দির চত্বরে হাতিও চলে আসে, কারণ কাছেই কুলডিয়া ফরেস্ট, সেই কারণে সেদিক থেকে মন্দিরের উদ্দেশ্যে চলে আসে এই হাতিগুলি। আপনারা যারা দুদিনের প্ল্যান করে এখানে আসছেন, তারা প্রথম দিনই এসে এখানে মন্দিরে পুজো দিয়ে দিন। আর হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম মন্দিরের মেন গেটের একেবারে সামনে। আর এখান থেকে রয়েছে 300 সিঁড়ি, যেটা পেরিয়ে আপনাকে পৌঁছতে হবে মূল মন্দিরে। মন্দিরে পৌঁছানোর এই সিঁড়ির পাশেই রয়েছে বেশ কিছু বসার জায়গা, সেখানে বসে কিছুটা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে আপনারা এগিয়ে যান মন্দিরের উদ্দেশ্যে। দেখুন নিচে কি সুন্দর ঝর্ণার পাশে বসার জায়গা করে দিয়েছে, এখানে বসে ঝর্ণার অপরূপ প্রকৃতিকে উপভোগ করুন। গরমে জল দেখে শান্তি হচ্ছে। আর এই জায়গাটা এসে তো মন আমার সত্যিই ভরে গেল। আজকে এই যে জার্নিটা সকালে করছি, তার মধ্যে এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যে ট্রেকিং রুটটা আছে, তার মধ্যে এই জায়গাটা এসে সত্যিই আপনাদের ভালো লাগবে। এই যে দেখছেন ঝর্ণার জল কি সুন্দরভাবে নেমে যাচ্ছে, আর তার ঠিক ওপরেই আমি এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটাতে ঝর্ণার জল পাহাড়ের গা বেয়ে কি সুন্দর নেমে আসছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এখানে খুব আনন্দ উপভোগ করছে এই ঝর্ণার জলে। আর মাত্র এইটুকু পথ বাকি, আর এই হলো সেই জায়গা যার জন্য আমরা এতটা পথ অতিক্রম করে এলাম এতক্ষণ। অবশেষে আমরা পৌঁছে গেছি বাবা পঞ্চলিঙ্গেশ্বরের কাছে। আর এই যে ঝর্ণার জল নেমে আসছে, এরই মধ্যে রয়েছে 5টি লিঙ্গ, তবে সেগুলো দেখা যাবে না, জলের মধ্যে হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে হবে। প্রথমবারের চেষ্টায় আমি ব্যর্থ হলাম, আজ আমি বাবা পঞ্চলিঙ্গকে স্পর্শ করবই, তাই মহাদেবের নাম নিয়ে দ্বিতীয়বার সেই চেষ্টা আর একবার করলাম। প্রথমে তো সত্যিই ভয় লাগছিল, মাথার ওপর দিয়ে জলের যে স্রোত নেমে আসছে, আর তারই মধ্যে নিজেকে ডুবিয়ে পঞ্চলিঙ্গেশ্বর বাবার স্পর্শ পেলাম। এবারেও কিন্তু আমি 5টি লিঙ্গের স্পর্শ একবারে পাইনি, তাই তৃতীয়বারের মতো আবার ঝর্ণার জলে নিজেকে ডুবিয়ে দিলাম, আর সেখানেই স্পর্শ পেলাম একে একে 5টি লিঙ্গে।
আজকের এই অভিজ্ঞতা সত্যি কোনোদিন ভুলতে পারবো না। নমঃ পার্বতী পতায়ে, হর হর মহাদেব। আমাকে দেখে পিয়ালিও তৈরি। বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করবে বলে ও এগিয়ে চলল। প্রথমে তো বেশ ভয় পাচ্ছিল, তারপরে মনে সাহস নিয়ে নেমে পড়ল। যে গতিতে জলের স্রোত নেমে আসছে এটা দেখে যে কেউই ভয় পাবে। পাশে থাকা এই সেবাইত দাদার সহযোগিতা না পেলে আজকে হয়তো বাবা পঞ্চলিঙ্গেশ্বরের স্পর্শ পেতাম না। আজকের দিনটা যে এইরকমভাবে শুরু হবে তা সত্যিই ভাবিনি। জলের মধ্যে থাকা বাবা পঞ্চলিঙ্গেশ্বরের স্পর্শ পেয়ে পঞ্চলিঙ্গেশ্বরের যাত্রা আমার সত্যিই সফল হলো। স্নান করে এবারে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়লাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বেড়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। যেমন সুন্দর মহাদেবের স্পর্শ পেলাম, ঠিক তেমনই অপূর্ব পুজো দিলাম এখানে। এগুলো দাও আমাকে। এদিকে নয় পা, ওইদিকে বলছি। পুজো দিয়ে এবারে চললাম পাহাড়ের ওপরে মায়ের চাতালের দর্শনের জন্য। সেখান থেকে পাহাড়ের চারপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। বেশ কিছুটা উপরে যাওয়ার পরে দেখলাম জঙ্গল আরও বেশি ঘন হয়ে গেছে আর রাস্তাও বেশ খারাপ। সেই জন্য আমরা আর ওপরে না গিয়ে নিচের দিকে যাত্রা শুরু করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বালাসোরের বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে। এখনকার মতো বাই বাই।